আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ তোমরা ভালো আছো। হয়তো অনেকেরই মন মেজাজ মর্জি একটু খারাপ থাকতে পারে, হয়তো তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা অর্জন হয় নাই। তো একটা কথাই বলা শুরু যে লাইফে আপ ডাউন থাকবেই, সেটা নিয়ে বা সেটাকে পাশ কাটিয়ে সামনে আগানো লাগবে। তো বিজনেস কার্ড গ্রুপের পক্ষ থেকে আমি শহীদুজ্জামান তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবং আমি আপনাদের সাথে যারা ক্লাস করছেন আগে তারা জানেন, আপনাদের আমি ফিন্যান্স ক্লাস নেব। ফিন্যান্স আপনাদের যেটা রাজশাহী ইউনিভার্সিটি থাকবে, শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটি সেকেন্ড টাইমে থাকবে, তার জন্যই প্রিপারেশনের জন্য ফিন্যান্সটা লাগে, ঠিক আছে? আমি আপনাদের ওই ক্লাসটা নিব। আপনারা একটু বলেন যে সাউন্ড ক্লিয়ার কি না, সব কিছু শোনা যাচ্ছে কিনা একটু প্রথমেই বলেন। সাউন্ড ক্লিয়ার কি না, সব কিছু শোনা যাচ্ছে কিনা একটু প্রথমেই বলেন। সাউন্ড ক্লিয়ার কি না, সব কিছু শোনা যাচ্ছে কিনা একটু বলেন। আচ্ছা, সবাই একটু জানেন যে আপনাদের সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু শোনা যাচ্ছে কিনা। আর আপনাদের সাথে আজকে ফিন্যান্স দিয়েই ফিন্যান্সের যাত্রা শুরু হলো। সেকেন্ড টাইমে যারা আছেন, সেকেন্ড টাইমারদের জন্য হয়তো অনেকেই এর আগে আমার ক্লাসটা করছেন বা অনেকেই করেন নাই। একটু আমাকে জানান যে আপনারা সাউন্ড শুনতে পারতেছেন কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু শোনা যাচ্ছে কিনা। একটু সবাইকে একটু দ্রুত মেনশন করে দেন। আমাদের ক্লাস রুটিন অনুযায়ী আজকে আপনাদের ফিন্যান্স নেওয়ার কথা। সবাই একটু দ্রুত আমরা ক্লাসে জয়েন হয়ে যাই। সবাই কি দেখতে পারতেছেন নাকি কোনো কমেন্ট নাই কেন? সময় নিচ্ছে একটু। আর সবাই কি শুনতে পারতেছেন? কারো কোনো কমেন্ট পাচ্ছি না আমি। সবাই কি শুনতে পারতেছেন কিনা একটু বলেন। কারো কোনো কমেন্টে পাচ্ছি না। কান্তা জান্নাত, আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ ওবারাকাতু। একটু আমাকে বলেন আপনারা শোনা যাচ্ছে কিনা। একজন মাত্র কমেন্ট পাইলাম আমরা। আপনাদের সেকেন্ড টাইমারদের জন্য এটা হচ্ছে কি, আপনারা সেকেন্ড টাইমার যারা সেকেন্ড টাইমার, ঠিক আছে, আপনাদের ফিন্যান্সটা শুধুমাত্র আর ইউতে থাকবে। আর ইউ সেকেন্ড টাইম সুযোগ আছে, যেখানে আর ইউতে শুধু ফিন্যান্স থাকবে। রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহীতে শুধু ফিন্যান্স থাকে, তাও অপশনাল, ঠিক আছে, তাও এটা অপশনাল আপনাদের। কান্তা, লাবিব জি স্যার ক্লিয়ার, লাবিব জি স্যার, আমির হোসেন ইটস ওকে স্যার। আচ্ছা সবাই একটু, আচ্ছা দেখা যাচ্ছে ক্লিয়ার। তাহলে এই রাজশাহী ইউনিভার্সিটিতে আপনার অপশান হচ্ছে আপনি 12টা এমসিকিউ আসবে। এই 12টার মধ্যে হয় আপনি মার্কেটিংয়ে অথবা আপনি ফিন্যান্স, যে কোনো দুইটার একটা অ্যান্সার করতে পারবেন। তো এখানে আপনাদের জন্য দুইটা অপশান, একটা হচ্ছে হয় আপনারা জানেন, সবাই জানেন, তার কথাগুলো বলতেছি, আপনারা জানেন এগুলা, যে আপনাদের হয় রাজশাহী ইউনিভার্সিটি একটা মাত্র জায়গায় ফিন্যান্স থাকবে সেকেন্ড টাইমের জন্য, ফিন্যান্স থেকে কোশ্চেন আসবে। সেখানে আবার আপনার অপশন আছে, আপনারা যদি মার্কেটিং দাগাইতে চান সেই ইচ্ছা আপনি করতে পারবেন, আপনারা যদি ফিন্যান্স দাগাইতে চান সেইটা করতে পারবেন। ক্লিয়ার? তো আমরা ইনশাল্লাহ আপনাদের এই সেকেন্ড টাইমের জার্নিটা আপনাদেরকে সবাই বলছে
সবাই আপনাদেরকে অবগত করছে, ক্লাস যারা শুরু করছে ইতিমধ্যে মার্কেটিং ক্লাস হয়েছে, ম্যানেজমেন্ট ক্লাস হয়েছে, অ্যাকাউন্টিং ক্লাস হয়েছে, আপনাদের ইংলিশ ক্লাস হয়েছে, সবগুলো ক্লাসে মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। তো সেখানে মোটামুটি বলা আছে বা বলা হয়েছে আপনাদের কি হবে, কীভাবে হবে, ক্লাসগুলো কীভাবে চলবে, বুঝতে পারছেন। তো আপনাদের এই প্রথম স্টেপে আপনাদের ফিন্যান্সের 7টা বা 7টা প্লাস ক্লাস নেওয়া হবে, 7 বা 7 প্লাস ক্লাস নেওয়া হবে। এই 7 ক্লাসের মধ্যে আপনাদের ডিটেলস বা বেসিকলি জানানো হবে। এর পরবর্তীতে পুনরায় আবার আপনাদের নতুন করে শুরু করা হবে, সেখানে 15 থেকে 20টা প্লাস ক্লাস নেওয়া হবে। এর পরবর্তীতে পরীক্ষার আগে আবার ক্লাস নেওয়া হবে। ইনশাল্লাহ আপনাদের সাথে যে জার্নি শুরু হচ্ছে, এই জার্নিটা একবারে আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগ পর্যন্ত চলবে, ঠিক আছে। দুইটা যে কোনো একটা, দুইটা দিলে হবে না, দুইটা যে কোনো একটা, ঠিক আছে। তো জার্নিটা একটু লং, আর যারা একটু সেকেন্ড টাইমার বলতেছি, আপনারা একটা জার্নি শেষ করছেন, জার্নি শেষ করার পরে হয়তো আপনার পরিশ্রম অনেক ভালো ছিল, অথবা আপনার কিছু ভুলের কারণে বা আপনার পরিশ্রমে ল্যাকিং ছিল, আপনি ঠিকমতো পড়তে পারেন নাই, যে কোনো কিছু হোক, আপনার এই সময়টুকু আপনার নিজের জন্য হোক, নিজের পরিশ্রম হোক, নিজের ভাগ্য হোক বা তকদির মানে যেটা বলি আমরা, তার কারণে আপনি সফল হতে পারেন নাই, বা সফল হইলেও কাঙ্ক্ষিত জায়গায় আসতে পারেন নাই। অনেকের ড্রিম ছিল, ড্রিম ভার্সিটি ছিল, সেটা না হয় হয়তো অনেকে অনেক পিছনেও আছে বা অনেকে কোথাও পান নাই। তো আপনি এই জন্যই মনস্থির করছেন যে আপনি সেকেন্ড টাইম দিবেন, যেখানে যেখানে সেকেন্ড টাইমের অপশান আছে সেখানে দিবেন, ঠিক আছে। জাহাঙ্গীরনগর বলেন, চট্টগ্রাম বলেন, আপনি বিইউপি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, গুচ্ছ বলেন, দিবেন আপনি। তবে এটা একটু খেয়াল রাখেন যে দিব শুধু এই কথা বললে হবে না যে আমি পরীক্ষা দিব। দেওয়ার মতো দেওয়া হইলে দেওয়া মানে আপনি যদি মনে হয় যে আমি নিচ্ছি, অপশান আছে, আচ্ছা ভর্তি হইলাম, ক্লাস করলাম, পড়ালেখা করার দরকার নাই, সেকেন্ড টাইম আবার পরীক্ষা হলে একবার অ্যাটেন্ড করবো, ফ্যামিলিকে বলবো বা নিজে বলবো আচ্ছা দিচ্ছি সেকেন্ড টাইম, আবার চেষ্টা করছি, শুধু বলার জন্য হলে ভাই করার দরকার নাই, এর কথা মাথায় রাখেন। বলার জন্য হলে করার দরকার নাই। যদি আপনি সিরিয়াস হন এবং যদি আপনার মধ্যে ওই আগ্রহ, ওই ক্ষুধা, ওই স্পিড থাকে, ওই জিদটা থাকে যে না আমি এবার সফল হই নাই বা আমি এবার আমার কাঙ্ক্ষিত লক্ষ্য বুঝতে পারি নাই, আমি সামনের বার হয়ে দেখাবো। কারণ আমাদের এই গতবারের বেস থেকে সেকেন্ড টাইম অনেক চান্স পাইছে, আবার অনেকে পাই নাই। চান্স পাইছে কারা ভাই? সবাইকে তো আমরা পড়াইছি, তাই না? সবাইকে আমরা গাইডলাইন করছি, আলহামদুলিল্লাহ। যারা ফলো করছে, যারা পরিশ্রম করছে, তার পরিশ্রমের মাধ্যমেই হয়েছে। শুধু আমরা হয়তো একটু গাইডলাইন প্রদান করছি, যে রাইট ওয়ে দেখাচ্ছি, কোনগুলোতে আছে, পড়ার মধ্যে থাকা, তাকে বারবার পরীক্ষা দেওয়া, নার্সিং করা, সমস্যা পড়লে সমাধান করা, তারপরে বুস্ট আপ করা, এই কাজগুলো করা হয়েছে। এখন যদি আপনি এরপরও আপনি মানে পড়বেন না বলে ইচ্ছা করেন যে না ভাই পার্ট টাইম হিসেবে নেন, তাহলে ভাই দরকার নাই, আসলে দরকার নাই। আপনাদের মনে হয় যে না আমি এবার আমার সাথে যে স্টুডেন্ট ছিল, আমার সাথে যে ফ্রেন্ড ছিল, আমার সাথে যে বন্ধু ছিল, সে হয়ে গেছে, আমার থেকে খারাপ হয়েও, আমার থেকে কম হয়ে, আমার থেকে কম প্রিপারেশনই হয়ে গেছে, আমি হইতে পারি নাই, ইনশাল্লাহ আমি সামনের বছর হয়ে দেখাবো। এই স্পিডে থাকা লাগবে। এবং এই জার্নিটা ধরেন এখন চলে আপনার কি মে মাস, তাই তো? মে শেষের দিকে প্রায় জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ধরেন মোটামুটি 10 মাস, একটা 10 মাসের জার্নি। এবং এই 10 মাস জার্নিটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এই 10 মাস জার্নিটা ক্লাস যে কোনো একটা করবেন, দুইটাই করা লাগবে না। আপনি গতবার যে প্রিপারেশন নিচ্ছেন, গতবার যেটা বুঝছেন সেটা এবার নেন। মার্কেটিং হলে মার্কেটিংয়ে নেন, ফিনান্স হলে ফিনান্স নেন, দুইটা নেওয়ার দরকার নাই ভাই। দুটো নিলে সময় অপচয় হবে। আপনি ওই সময়টুকু একটাই ফোকাস করেন, যে কোনো একটাই, যেটা আপনার কাছে সহজ লাগে, যেটা আপনি বুঝতে পারেন, যেটা আপনার ছিল। ধরেন আপনার যদি মার্কেটিং থাকে, ইন্টারে মার্কেটিং নিয়ে পড়েন, ফিনান্স পড়ার দরকার নেই। আপনার যদি ফিনান্স থাকে, ফিনান্স নিয়ে পড়েন, বা আপনি গত বছর ফিনান্স নিয়ে পড়ছেন, এবার ফিনান্স নিয়ে পড়েন, গত বছর মার্কেটিং নিয়ে পড়ছেন, মার্কেটিং নিয়ে পড়েন। অনেক কিছু শেষ করে শুধু ফলো আপ করা, আপনার দুইটাই ফোকাস করে সময় নষ্ট করার দরকার নেই। এখন হচ্ছে পারফেক্টলি আপনি কি করবেন, এখানে নক করবেন কোন কোন জায়গায় আমার সময় দেওয়া উচিত, সেখানে পারফেক্টলি কন্টিনিউয়াসলি এই 10টা মাস কিন্তু অনেক সময় এটা কিন্তু কন্টিনিউ করা লাগবে। আমি বুঝতে পারছেন? এটা কিন্তু কন্টিনিউ করা লাগবে আপনার। এখন হচ্ছে কন্টিনিউ একটা সময়। এখানে দেখেন বারবার আপনি হতাশ হবেন, বললাম না এখানে কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে। ফ্যামিলি কন্ডিশন, ফ্যামিলির চাপ, বন্ধু বান্ধবের টিটকারি, বন্ধু বান্ধবের হাসি ঠাট্টা, বাইরের ফ্যামিলি মানুষ আপনাকে মকিং করবে যে কী পড়ছে, 1 বছর চান্স পায় না, এবার আবার দিবে, আবার চান্স পাবে, অনেক কথা আসবে ভাই।
সব কিছুকে সহ্য করে নিজের জায়গায় স্থির থেকে পরিশ্রম করা লাগবে সেকেন্ড টাইমে। মাথায় রেখেন, অনেক কিছু আসবে, মেন্টালি ফিজিক্যালি অনেক রকম সমস্যা আসবে, প্রেশার আসবে, সবগুলোকে এক পাশে রেখে আপনি আপনার জায়গায় পরিশ্রম করা লাগবে। যেমন এবার আমাদের বেস থেকে যে রাজশাহী ভার্সিটি মানে টপ 10-এর মধ্যে ছিল স্টুডেন্টটা, সেকেন্ড টাইমার কীভাবে সম্ভব ভাই? সে তার জায়গায় অটুট ছিল, তার লক্ষ্যে অটুট ছিল, ঠিক আছে? এখন তো নার্সিংয়ে ছিল, বুঝতে পারছেন না? পারেন নাই? এই কথাগুলো আমি একটু বলে রাখতেছি, প্রথম ক্লাস দেখে একটু কথাগুলো বলে রাখতেছি আমি কথাগুলো বলে রাখতেছি। এটা একটু মাথায় রাখবেন, সবসময় মাথায় রাখেন, মাঝে মধ্যে আপনাদের কথাগুলো বলা হবে বুস্ট আপ করার জন্য কথাগুলো বলা হবে। এখন যেটা বলতেছিলাম যে আপনার একটা কন্টিনিউ প্রসেস আপস অ্যান্ড ডাউন হবে, কারণ লাইফে যেমন আপস অ্যান্ড ডাউন আছে, আপনার এখানে আপস অ্যান্ড ডাউন হবে, ঠিক আছে? আপস অ্যান্ড ডাউন হবে, কিন্তু এটা যেন একবারে জিরোতে চলে না আসে। আপনি হ্যাঁ পড়তেছেন বেশি কম পড়তেছেন, কিন্তু জিরো যেন চলে না আসে বা মাইনাস চলে না আসে। যাই প্রিপারেশন শুরু করলাম কয়েকদিন পরে বন্ধ করে দিলাম, আমার এই কথা বলছে বন্ধ করে দিলাম, ফ্যামিলি চাপ আসছে বন্ধ করে দিলাম, ঠিক আছে? আমার কেউ হাসি ঠাট্টা করতেছে বন্ধ করে দিলাম, হতাশ হয়ে গেলাম। ভাই হতাশ হইলে কোনো লাভ নাই, হতাশ হয়ে পড়ে থাকতে পারবেন, মানুষ আপনার হাসি ঠাট্টার করতে পারবেন, করোনা করতে পারে আপনাকে, কিন্তু লাভ নাই। আপনার কাঙ্ক্ষিত সাফল্য আপনাকে অর্জন করা লাগবে। এই জন্য বলতেছি, আপনি যদি আপনার জায়গায় এই 10টা মাস 10টা মাস যে জার্নি আবার শুরু করবেন, এটা কিন্তু অনেক কষ্টের ভাই, লং টাইম অনেক কষ্টের, কিন্তু অনেক কিছু সহ্য করা লাগবে। পাশাপাশি আপনি পড়া চালা যাওয়া লাগবে। ফ্যামিলির সমস্যা, নিজের সমস্যা, মানসিক সমস্যা, হাসি ঠাট্টা তামাশা সব কিছু এই দেখবে। অনেকে ভার্সিটি ভর্তি হয়ে যাবে, এখন তো ভর্তি হয় নাই, হয়ে যাবে, দেখবেন যে কাছের বন্ধু বান্ধব আচরণ ভিন্ন হয়ে যাচ্ছে, আশেপাশে মানুষের মক শুরু করছে, আপনাকে টিটকারি শুরু করছে, সব কিছু সহ্য করে এক পাশে রেখে পড়া আগানো লাগবে। এই কথা বারবার বলতেছে কথাগুলা। 10 মাস 9 মাসের জার্নিটা খুবই ইম্পর্টেন্ট জার্নি, এটা মাথায় রাখেন আপনারা, ঠিক আছে? এটা মাথায় রাখেন আপনারা। আর একটা কথা খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ বলতে পারে যে আপনারা যেখানে ভর্তি হয়েছেন ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের দিক থেকে আপনারা 100% আপনার সেবাটা পাবেন, এবং যা কথা দেওয়া হয়েছে তার থেকে বেশি পাবেন ইনশাআল্লাহ। আপনার যে লাইফের যে আপনি ইনভেস্ট করছেন যে সেকেন্ড টাইমের জন্য 1500 টাকা, এটা বেস্ট একটা বিনিয়োগ হবে। গত বছরদেরকে বলছিলাম বেশিরভাগই সফল হয়েছে যারা পড়ালেখা করছে, না করে দেওয়া সম্ভব না। আমি আপনাকে গাইডলাইন দিতে পারি, পড়াটা আপনি নেওয়া লাগবে, শেখা লাগবে, আপনি এটা ইউটিলাইজ করা লাগবে, আপনার প্রপার ইউজ করা লাগবে, তাহলে আপনার সফল হবেন। বুঝা গেছে? তাহলে একটা মেন্টালি প্রিপারেশান নিয়ে কন্টিনিউ প্রসেস ভাই, কত কিছু হোক আপনি আপনার রেগুলার পড়াটাকে বন্ধ করা যাবে না, আপনি আপনার রেগুলার পড়াটা কন্টিনিউ করা লাগবে। একটা রুটিন করে নেন আজকে থেকে, ঠিক আছে? রুটিন করে নেন যে আমি ডেইলি 4টা ঘন্টা, ঠিক আছে? 4টা ঘন্টা বা 5 ঘন্টা 6 ঘন্টা যে কোনো একটা কিছু ঠিক করেন, কারণ আপনার তো যদি নামছেন নামার মতো নামেন, কন্টিনিউ আমি এটা পড়বো। ধরেন আপনি এর মধ্যে রাখতে পারেন যে আমি হ্যাঁ ঠিক আছে, আমি ধরেন 1-1.5 ঘন্টা আমি ইংলিশ রাখলাম, ঠিক আছে? আমি 1.5 ঘন্টা অ্যাকাউন্টিং রাখলাম, 3 ঘন্টা হইলো। আমি ধরেন 1 ঘন্টা বাংলা রাখলাম, তাহলে ইংলিশ অ্যাকাউন্টিং বাংলা গেল। এবার ধরেন আপনি 40 মিনিট করে ডেইলি পড়েন না, 40 মিনিট করে আপনি ম্যানেজমেন্ট রাখেন, আর 40 মিনিট করে ফিনান্স রাখেন। ক্লিয়ার? এটা বা মার্কেটিং রাখেন, দেখবেন যে 3, 4, 5, 6 ঘন্টার মতো একটা রেগুলার পড়েন, দেখবেন যে অনেক কিছু শেষ হয়ে যাবে, ঠিক আছে? আলামিন সানি, ওকে স্যার, বুঝতে পারছেন? অনেক কিছু আপনার শেষ হয়ে যাবে, কিন্তু রেগুলার পড়া, কন্টিনিউয়াসলি পড়া বন্ধ করবে না। যে হ্যাঁ আমার ইচ্ছা হইলো এই সপ্তাহে আমি 10 ঘন্টা করে পড়লাম, আমার তো এখন জোশ বেশি, আমার অনেক জিদ বেশি, আমি এখন পড়বো, আবার 10 দিন পরে নিজে মানে তেনাই গেলেন, না আর পড়বো না, আবার দেখা যাও 1 সপ্তাহ 2 সপ্তাহ খবর নাই, ক্লাসও নাই, নিজে পড়া তো নাইন, ঠিক আছে? আবার 2 মাস পর মনে হলো ও আচ্ছা না পরীক্ষা শেষ, সবাই প্রিপারেশন নেবে। ভাই 5 টাইমের থেকে আপনার আগাইতে হইলে এই যে 2 মাস বা 2.5 মাস, এই যে 2-2.5 মাস এইখানেই আপনি আগে যাওয়া লাগবে। এই 2.5 মাসে 5 টাইমের আগে আপনাকে একবার শেষ দেওয়া হবে, এখান থেকে শেষ দেওয়া হবে। এই শেষে যেন আপনি একটা আগে দিতে পারেন, স্পিড আগে দেবেন, ওই সময় আবার তাদের সাথেও স্পিড পূর্ণতমে আগাবেন। 5 টাইমে যেমন প্রিপারেশন নিয়েছেন তার থেকে দ্বিগুণ হারে প্রিপারেশন নেবেন, যেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য চলে আসে, মাথা রেখেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাদের শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের কি আছে? মার্কেটিং আছে এবং ফিন্যান্স আছে। এখন আপনি কোনটা করবেন, ঠিক আছে?
এরকম করা যাবে না, নাইম এমন করা যাবে না, ঠিক আছে? লাভিব বুঝতে পারছেন? আচ্ছা সানি দেখেন, আপনার যদি এসএসসিতে আপনার যদি এসএসসিতে আপনার মার্কেটিং থেকে মার্কেটিং পড়া শুধু, আপনার এসএসসিতে ফিনান্স শুধু ফিনান্সে পড়েন, বা আপনি ফার্স্ট টাইমে যেটা পড়ছেন ফার্স্ট টাইমে মার্কেটিং পড়ছেন মার্কেটিং পড়েন, ফার্স্ট টাইমে ফিনান্স পড়ছেন ফিনান্সে পড়েন, অথবা যদি আপনি এখনও চিন্তা করেন যে আচ্ছা আমি কোনটা ভালো বুঝি, একটা হলে তো একটাই নিলেন, যেটা আছে সেটা নিলেন, দুইটা আছে, আচ্ছা আমি কোনটা ভালো বুঝি, গতবার আমি পরীক্ষা দিচ্ছি আমার কি ফিনান্স দাগাইলে বা ফিনান্স দাগায় আমি লস হয়ে গেছে নাকি মার্কেট দাগে লস হয়ে গেছে, বা আমি কোনটা খুব ভালো পারি সেটাই ফোকাস করেন, দুইটা ফোকাস করা দরকার নাই, যে কোনো একটা, যেহেতু ওই দুইটার সময়টা একটাই দেন, ওইখান থেকে আপনার কি 12টা এমসিকিউ, 12টা যেন 12টা কারেক্ট হয়, যেন একটাও ভুল না হয়। এই বিষয়গুলো মার্কেটিং ম্যানেজমেন্ট বা ফিনান্স বা মার্কেটিং ম্যানেজমেন্ট এগুলোতে ফুল নাম্বার নেওয়া লাগবে, সম্পূর্ণ নাম্বার নেওয়া লাগবে, এখানে আপনাকে অন্য থেকে আগায় নেবে। বুঝতে পারছেন না পারেন নাই? এটা মাথায় রাখেন। আচ্ছা এখন আমরা শুরু করি আমাদের ফিনান্সের প্রথম লেকচারটা। আচ্ছা এখানে আমরা শুরু করব হচ্ছে আপনাদের যেটা আপনারা এসএসসিতে পড়ছেন, মানে ইন্টারে যেটা পড়ছেন, প্রথম পত্রের প্রথম আর দ্বিতীয় অধ্যায় আজকে ক্লাসের টপিক। প্রথম আর দ্বিতীয় অধ্যায়, একটা হচ্ছে অর্থায়নের ধারণা বা সূচনা, এই অধ্যায়টা প্রথম অধ্যায়টা। আর নেক্সট আমরা আজকে ক্লাসে আলোচনা করব হচ্ছে আর্থিক বাজারে আইনগত দিক। আর্থিক বাজারটা কি আলোচনা করবো? আর্থিক বাজারটা আলোচনা করব, ঠিক আছে? যদি কেউ বুঝতে না পারেন, এই ক্লাস দুইটা আজকের ক্লাসটা পুরো থিওরিটা যদি কেউ বুঝতে না পারেন কোশ্চেন করবেন, অবশ্যই কোশ্চেন করবেন ক্লাসের মধ্যে, অবশ্যই কোশ্চেন করবেন। স্যার বুঝতে পারি না, একটু বুঝান, ক্লিয়ার হয়ে যাবেন, কনসেপ্ট ক্লিয়ার করেই আগাবেন। কনসেপ্ট ক্লিয়ার না করে আগানোর অপশন নাই। এটা একাডেমিক না যে আমি এই ক্লাসের জন্য আচ্ছা মুখস্থ করে নিলাম হয়ে গেল। এখানে কোশ্চেন আসবে বেসিক থেকে, ফিনান্সের কোশ্চেন বেসিক থেকে আসবে। ফিনান্সে আবার একটু বলে রাখি, আমাদের কিছু ম্যাথ আসে, কিছু কি আসে, থিওরি আসে, কিন্তু ম্যাথ কমে আসে। বুঝতে পারছেন? ডু ইউ প্রেফার মার্কেটিং অর ফিনান্স? ইউজ চয়েস। ঠিক আছে, আমাকে কোশ্চেন করছেন, আমি তবে পরীক্ষা দিব না। আমি পরীক্ষা দিব? আমি দিব না। আপনার কাছে যেটা সহজ লাগে, আপনি তো একবার পরীক্ষা দিয়েছেন না, যেটা আপনার কাছে সহজ লাগে, যে সহজে পারেন সেটাই দেন, সমস্যা নেই, দুইটাই সহজ বা দুইটাই সহজ। খালেদ বিন ওয়ালিদ, সমস্যা না। আমার কথা হচ্ছে ভাই, আমি ফিনান্স পড়াচ্ছি দেখি আপনি ফিনান্স পড়তে বলবো এমন কথা না, বা সম্ভার স্যার মার্কেটিং পড়তে বলছে সম্ভার স্যার মার্কেটিং বলে এমন কথা না। আপনি যেটা চুজ করে 1 নাম্বার বেশি পেয়ে চান্স পাবে সেটা আমি প্রেফার করবো। কারণ আমার কাছে ব্যাপার হচ্ছে আপনার চান্স পাওয়া, আমাদের কাছে ব্যাপার হচ্ছে আপনার চান্স পাওয়া, আপনি যে লক্ষ্যে পড়তে হয়েছেন সেটাই করা। বুঝতে পারছেন না পারেন না? এটা মাথায় রাখেন। আসেন এখন অর্থায়নের ধারণা, মানে ফিনান্স। অর্থায়ন মানে কি আমরা বলি ফিনান্স বলা হয়। কি বলা হয়? ফিনান্স বলা হয়। এই জন্য বলছি যদি কোথাও না বুঝেন, যখনই না বুঝবেন ক্লাসে তো অবশ্যই কোশ্চেন করবেন, ক্লাসের বাইরে সমস্যা হইলেও নক করতে পারেন, ঠিক আছে? ইনশাল্লাহ আপনাদের সাথে জার্নিটা শুরু হচ্ছে এখন থেকে, শেষ হওয়ার পরও ইনশাল্লাহ থাকবে। এই যে অনেকে ঢাকা ভার্সিটি কালকে রেজাল্ট দিচ্ছে, আবার ঝামেলা করতেছে, আচ্ছা এর আগে অনেকে চান্স পাচ্ছে, যোগাযোগ আছে, থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? এই অ্যাডমিশন জার্নির পরও সামনের ফিউচার যদি কোনো জায়গায় মনে হয় যে না স্যারারা কোনো হেল্প করতে পারে, নক করবেন, অবশ্যই হেল্প থাকবে, ঠিক আছে? হ্যাঁ তাহলে খালিদ বিন ওয়ালিদ মার্কেটিং, অবশ্যই মার্কেটিং সহজ লাগলে মার্কেটিং। আমার কথা হচ্ছে এই দুই জায়গা থেকে আপনি 12-র মধ্যে যেন 12 পান, 12টা এমসিকিউ যেন পুরো কারেক্ট হয়। মার্কেটিং বা ফিনান্সে 12, ম্যানেজমেন্টে 12, এগুলো মিস করা যাবে না, এগুলো আশেপাশে মিস করা যাবে না। আচ্ছা আসেন, সুবিধাজনক উৎস নিরূপণ করে যত সময়ে অর্থ সংগ্রহ করা, অর্থ বিনিয়োগ করা ও অর্থ নির্গমন নিয়ন্ত্রণে অর্থ সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন নিশ্চিত করা সামগ্রিক কার্যক্রমকে অর্থায়ন বলে। এক কথা ফিনান্স কাকে বলে ভাই? অর্থ সংক্রান্ত যাবতীয় কার্যাবলীকে বলা হয় ফিনান্স। এখন এখানে মোট 3 ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। একটা হচ্ছে অর্থ সংগ্রহ বা সংস্থান, এই যে সংগ্রহ মানে হচ্ছে কি সংস্থান। 2 হচ্ছে অর্থ বিনিয়োগ, আমি টাকা নিয়ে আসলাম, নিজের কাছে রাখলে হবে? ওদের ব্যবসা দেওয়া লাগবে না, ওদের খরচ দেওয়া লাগবে না, তাহলে এই জন্য আমি কি টাকাটা প্রপার জায়গায় লাভজনক খাতে বিনিয়োগ করা লাগবে। বিনিয়োগ করে আনার পরে সেখানে যেমন লাভ বা মুনাফা হবে তা বন্টন করা লাগবে। 3 নম্বর হচ্ছে কি লভ্যাংশ বন্টন। তাহলে অর্থ সংস্থান, অর্থ বিনিয়োগ ও অর্থ বন্টন সংক্রান্ত যাবতীয় কাজকে বলা হয় ফিনান্স বা অর্থায়ন। ক্লিয়ার সবাই? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এখন আসেন, এই দেখেন অর্থায়ন হলো অর্থ ব্যবস্থাপনার একটি প্রক্রিয়া বা কৌশল। এটা কৌশল, যে কৌশলে 3টা কাজ করা হয়। অর্থায়নে কৌশল প্রয়োগ করে প্রতিষ্ঠান তার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করে, এটা নরমাল কথাবার্তা। অর্থায়ন প্রক্রিয়ার সাথে আর্থিক বাজার, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও আর্থিক সম্পদ জড়িত। অর্থায়নে সম্পদ বললে কোন সম্পদ বুঝবো? আর্থিক সম্পদ, শেয়ার বন্ড ডিবেঞ্চার বুঝবো। অর্থায়নে আমাদের বাজার বলতে কোন বাজার বুঝবো? আর্থিক বাজার বুঝবো, শেয়ার বাজার বুঝবো, বন্ড বাজার বুঝবো, ঠিক আছে? ঢাকা স্টক এক্সচেঞ্জ
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বুঝবো, অন্য কোনো বাজারকে বুঝবো। তার মানে এখানে সবগুলো কি সংক্রান্ত? আর্থিক সংক্রান্ত। কি সংক্রান্ত? আর্থিক সংক্রান্ত। এরপর আসেন, অর্থায়ন হলো আর্থিক পরিকল্পনা, অর্থ সংগ্রহ, বিনিয়োগ, মুনাফা বন্টন, অর্থের সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ কাজের সমষ্টি। এক কথায় ডিটেলস সবগুলোই বলা যায়। নর্মাল হচ্ছে এই জিনিসটা, বুঝা গেছে? এখানে কারো সমস্যা আছে? আছে সমস্যা? আশা করি নাই। আসেন এর পরবর্তীতে আসেন, এই যে অর্থায়নের কার্যাবলী খুবই ইম্পর্টেন্ট। এখানে এটাই খুবই ইম্পর্টেন্ট। এখানে কি মনে রাখবেন? দেখেন এখানে মনে রাখবেন পয়েন্টগুলা। কি মনে রাখবেন? প্রথম হচ্ছে পয়েন্ট মনে রাখবেন। পয়েন্ট অনেক ক্ষেত্রে আসে নিচের কোনটি অর্থায়নের কার্যাবলী, নিচের কোনটি অর্থায়নের কার্যাবলী নয়, পয়েন্ট থেকে কোশ্চেন করে। পয়েন্টটা মাথা রাখা লাগবে। কার্যাবলী কি কি আছে পয়েন্টটা মাথা রাখা লাগবে, ঠিক আছে? 4টা 5টা যে পয়েন্টগুলো আছে অবশ্যই মাথা রাখা লাগবে, কারণ কার্যাবলী থেকে কোশ্চেন করে নিচের কোনটি অর্থায়নের কার্যাবলী, নিচের কোনটি অর্থায়নের কার্যাবলী নয়। 1 নম্বর পয়েন্ট কোনটা? তহবিল সংগ্রহ। 1 নম্বর কোনটা? তহবিল সংগ্রহ। আর্থিক ব্যবস্থাপকের প্রধান কাজ হলো, এই যে প্রধান কাজ, এটাই মার্ক করবেন। প্রধান কাজ হলো পরিকল্পিত অর্থের সম্ভাব্য উৎস চিহ্নিত করে সেখান থেকে তহবিল সংগ্রহ করা। তাহলে আর্থিক ব্যবস্থাপকের প্রধান কাজ কোনটা? তহবিল সংগ্রহ। প্রধান কাজ কোনটা? তহবিল সংগ্রহ করা। এটা খেয়াল রাখবেন। আচ্ছা, সাধারণত চলতি, এটাই শেষ লাইন পড়ে দেখেন, সাধারণত চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদী উৎস থেকে টাকা সংগ্রহ করতে হবে। আপনি যখন আপনার দৈনন্দিন কাজ, বেতন, কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি প্রদান, এগুলোর জন্য টাকা প্রয়োজন হবে, তখন আপনি কোন মেয়াদি? স্বল্প মেয়াদি থেকে টাকা সংগ্রহ করবেন। স্বল্প মেয়াদ বলতে কোনটাকে বুঝি আমরা? 0 থেকে 1 বছর সময়কে আমরা স্বল্প মেয়াদ বুঝি। ক্লিয়ার? আর স্থায়ী সম্পদ কিনে স্থায়ী ব্যয় করেন দীর্ঘমেয়াদী, তাহলে কি করতে করবেন? দীর্ঘমেয়াদী উৎস থেকে সংগ্রহ করবেন। এখানে এটা আসে। চলতি ব্যয় হচ্ছে কি? স্বল্পমেয়াদী উৎস থেকে। আর স্থায়ী ব্যয় হচ্ছে কি থেকে? দীর্ঘমেয়াদী উৎস থেকে। দীর্ঘমেয়াদী উৎস মানে কি? 5 থেকে 5-এর অধিক সময়, 10, 15, 20কে আমরা দীর্ঘমেয়াদী বলা হয়। ক্লিয়ার সবাই? এটা বুঝতে পারছেন? এই দুটা এখানে তহবিল সংগ্রহ হচ্ছে প্রধান কাজ, আর এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্টগুলো একটা মার্ক করে রাখবেন, এইগুলো খেয়াল রাখবেন, এগুলো থেকে হবে। আচ্ছা, 2 নম্বর কার্যাবলী কোনটা আমাদের? স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, কারেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট, মানে কি? স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বোঝানো হয়। 2 নম্বর পয়েন্টগুলো মাথায় রাখবেন। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলতে একটি প্রতিষ্ঠানের নগদ অর্থ, মজুদ পণ্য, প্রাপ্য বিল ইত্যাদি ব্যবস্থাপনাকে বোঝায়। সংজ্ঞাটাই খেয়াল রাখবেন, প্রথম লাইনটা খেয়াল রাখবেন। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলতে প্রতিষ্ঠানের প্রাপ্য বিল, নগদ অর্থ, কাঁচামাল, মজুদ পণ্য, এগুলার কি ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টকে বোঝানো হয়। কি পরিমাণ কাঁচামাল ক্রয় প্রতিষ্ঠানের জন্য উপযোগী, সেই অর্থ কোত্থেকে সংগ্রহ করা হবে, এগুলো সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক আছে? বুঝে গেছে না? বোঝেন নাই? এই তাহলে এখানে ওই প্রথম লাইনটা ইম্পর্টেন্ট। 2 নম্বরটা গেল আমাদের। 3 নম্বরটা আসেন। 3 হচ্ছে মূলধন বাজেটিং। 3 হচ্ছে কি আমাদের? মূলধন বাজেটিং। কাকে বলা হয়? এই যে এটাই ইম্পর্টেন্ট, যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তকে বলা হয় মূলধন বাজেটিং। এই লাইনটা ইম্পর্টেন্ট। আর এই মূলধন বাজেটিং দ্বারা কি করা হয়? এর মাধ্যমে কি হয়? স্থায়ী সম্পত্তি ক্রয় হয়। কি হয়? এর মাধ্যমে স্থায়ী সম্পদ ক্রয় করা হয়। এই দুটো লাইন ইম্পর্টেন্ট। 4 নম্বর তহবিল বন্টন। 4 নম্বর হচ্ছে কি আমাদের? তহবিল বন্টন। আচ্ছা, তহবিল বন্টন বলতে অর্জিত মুনাফা হতে শেয়ার মালিকদেরকে লভ্যাংশ প্রদান, ঋণের সুদ প্রদান, সরকারকে কর প্রদান কি বোঝানো হয়। আপনার লাভ হওয়ার পরে সরকারকে আপনার ট্যাক্স দেওয়া লাগবে, ঋণের সুদ দেওয়া লাগবে, শেয়ার মালিকদের লভ্যাংশ দেওয়া লাগবে, আবার কিছু অংশ আপনি জমা করে রাখবেন। এটা কি বোঝানো হয়। ঠিক আছে? বুঝতে পারছেন? পারেন নাই? ক্লিয়ার? এটা এই 4টা। তাহলে আমাদের অর্থায়নের কার্যাবলী কয়টা? 4টা। একটা হচ্ছে কি? তহবিল সংগ্রহ। তারপর 2 নম্বর হচ্ছে কি? চলতি বা কার্যকরী সম্পদ ব্যবস্থাপনা, মূলধন বাজেটিং, আর হচ্ছে কি? তহবিল বন্টন। এই 4টা খেয়াল রাখবেন। ঠিক আছে? কার্যাবলী শেষ। এরপর আমাদের অর্থায়নের শ্রেণীবিভাগ। ঠিক আছে? অর্থায়নকে অনেকভাবে ভাগ করা হয়, যেমন বেসরকারি অর্থায়ন, সরকারি অর্থায়ন, প্রাতিষ্ঠানিক অর্থায়ন এবং আন্তর্জাতিক অর্থায়ন। এখন একটা বুঝেন, ব্যক্তিগত, যে অর্থায়নে ব্যক্তির আয় ব্যয় এগুলো নিয়ে সঞ্চয় নিয়ে আলোচনা করা হয় তাকে ব্যক্তিগত অর্থায়ন বলা হয়। ব্যবসা অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে কি? মুনাফা অর্জন। ব্যক্তিগত অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে কি? ব্যক্তি বা ব্যক্তিগত কি বা পারিবারিক কি ভারসাম্য করা বা পারিবারিক কল্যাণ সাধন। অব্যবসায়িক প্রতিষ্ঠান হচ্ছে কি? সামাজিক কল্যাণ। অব্যবসায়িক প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি? খেয়াল রাখবেন, সামাজিক কল্যাণ। অব্যবসায়িক প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কোনটা? সামাজিক কল্যাণ। আচ্ছা, সরকারি অর্থায়নের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আসে, এটা মার্ক করে রাখেন, এটা লিস্টে দিয়ে রাখবেন, যে সরকারি অর্থায়নে আগে ব্যয় আগে হিসাব করা হয়,
পরবর্তীতে পরে আমাদের আয় হিসাব করা হয়। পরে কি আয় হিসাব করা হয়? সরকারি অর্থায়নে ব্যয় আগে হিসাব করা হয়, আয় পরে হিসাব করা হয়। অন্য সকল অর্থায়নে আয় আগে পরে ব্যয়, কিন্তু শুধুমাত্র সরকারি অর্থায়নে কি হয়? আগে ব্যয় হিসাব করা হয়, পরে আয় হিসাব করা হয়। এটা অনেকবার আসে, এটা আসবেই, ঠিক আছে? এই জিনিসটা ইম্পর্টেন্ট। প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক, ঠিক আছে? মানে প্রাতিষ্ঠান বলতে কি আমাদের যেখানে কি ব্যবসা বাণিজ্য বা কোনো প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাতিষ্ঠানিক বলি, না থাকলে অপ্রাতিষ্ঠানিক বলা হয়। আন্তর্জাতিক মানে হচ্ছে কোনটা? আমদানি রপ্তানি। যে অর্থনে কি করা হয়? আমদানি রপ্তানি, বৈদেশিক বাণিজ্য তাকে আমরা বলি আন্তর্জাতিক। তাকে কি বলা হয়? আন্তর্জাতিক বলা হয়। ক্লিয়ার সবাই? এটা এখানে জাস্ট এইগুলো খেয়াল রাখবেন। সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই? সিমন সাদিকে এখন আপনি যেটা নিয়ে চিন্তা করবেন, বাইরে বলছি কনফিউশন থাকার কিছু না ভাই, কনফিউশন থাকার সময় নেই। চিন্তা করে দ্রুত ওই বিষয়ে পড়েন, ওই বিষয়ে ফোকাস করেন। আচ্ছা, এরপর আসেন নীতি। দেখেন নীতির মধ্যে এক নম্বর হচ্ছে ঝুঁকি ও মুনাফার নীতি। আমরা ঝুঁকি কি বুঝেন? যে প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের পার্থক্য বা ব্যবধানকে বলা হয় ঝুঁকি। মানে এখানে কম বেশি দুইটাই ঝুঁকি। কিন্তু আমার প্রত্যাশা 20 টাকা, আমি পাইছি 15 টাকা, ঝুঁকি। আমার প্রত্যাশা 20, পাইছি 25, এটাও ঝুঁকি। মানে প্রত্যাশা থেকে প্রকৃত কম বেশি হওয়াকে আমরা ঝুঁকি বলি। কি বলা হয়? ঝুঁকি বলা হয়। আচ্ছা, এখন ঝুঁকি আর মুনাফার মধ্যে কমন হচ্ছে, দেখেন যেখানে আমাদের মুনাফা বেশি সেখানে ঝুঁকিও বেশি, ঠিক আছে? তার মানে এটা কি সম্পর্ক? পজিটিভ সম্পর্ক বা ধনাত্মক সম্পর্ক। কি সম্পর্ক? পজিটিভ বা ধনাত্মক সম্পর্ক। পজিটিভ, ধনাত্মক বা সমানুপাতিক 3 নামে ডাকা হয়, ঠিক আছে? তার মানে ঝুঁকি বাড়লে মুনাফা বাড়ে, ঝুঁকি কমলে মুনাফা কমে। এটা কি সম্পর্ক? এটাকে বলা হয় ধনাত্মক সম্পর্ক বা পজিটিভ সম্পর্ক বা সমানুপাতিক সম্পর্ক। ক্লিয়ার সবাই এটা? আচ্ছা, এরপর আসেন তারল্য ও মুনাফার নীতি। দেখেন এখানে সম্পর্কটা কি? দেখেন তারল্য মুনাফার ক্ষেত্রে তারল্য মানে ক্যাশ টাকা রাখা। ক্যাশ টাকা আপনার কাছে রাখলে তারল্য আছে, আপনার সমস্যা পড়বেন না। কিন্তু মুনাফা কখন আসবে? ওই টাকা যদি আপনি বিনিয়োগ করেন তখন মুনাফা আসবে। তার মানে ক্যাশ টাকা বেশি হইলে আমি কি বিনিয়োগ করতে পারবো না, তাহলে আমাদের ক্যাশ টাকা বেশি, তারল্য বেশি, মুনাফা শূন্য। আবার আমি যদি সব টাকা বিনিয়োগ করি মুনাফা বেশি আসবে, কিন্তু আমার কি তারল্য থাকবে না। তার মানে আমাদের তারল্য যদি বেশি হয় মুনাফা কি হবে? কম হবে। তাহলে কি সম্পর্ক? নেগেটিভ সম্পর্ক। এটাকে বলা কি? ঋণাত্মক সম্পর্ক, অথবা কি আমাদের বিপরীতমুখী সম্পর্ক। কি সম্পর্ক? বিপরীতমুখী সম্পর্ক। ক্লিয়ার সবাই? এটা সবাইকে বুঝতে পারছেন? তাহলে ঝুঁকি বাড়লে মুনাফা বাড়ে, এই জন্য পজিটিভ সম্পর্ক বা ধনাত্মক সম্পর্ক বা সমানুপাতিক সম্পর্ক। তারল্য যদি বেশি হয় মুনাফা কি হয়? কম হয়। কি সম্পর্ক? নেগেটিভ সম্পর্ক, ঋণাত্মক সম্পর্ক বা বিপরীতমুখী সম্পর্ক। নেগেটিভ, ঋণাত্মক বা কি সম্পর্ক? বিপরীতমুখী সম্পর্ক। ক্লিয়ার সবাই? এটা আচ্ছা গেল এটা। এরপরে বৈচিত্র্যায়ন। দেখেন বৈচিত্র্যায়ন, বহুমুখীকরণ, এটাকে বলা হয় ডাইভার্সিফিকেশনে বলা হয়, অথবা বলা হয় পোর্টফোলিও। কি বলা হয়? পোর্টফোলিও। এই যে পোর্টফোলিও, কি বলা হয়? পোর্টফোলিও বলা হয়। কি বলা হয়? পোর্টফোলিও বলা হয়। এখন একটা খেয়াল করেন, পোর্টফোলিও কাকে বলা হয়? যে আপনি আপনার বিনিয়োগকৃত অর্থ এক জায়গায় বিনিয়োগ না করে আপনি ঝুঁকি কমানোর জন্য একাধিক জায়গায় বিনিয়োগ করলেন, তাকে বলা হয় পোর্টফোলিও। এই দেখেন আপনি এই যে সরকারি বন্ড কিনলেন, আপনি স্কয়ার কোম্পানির শেয়ারও কিনলেন, বাটা সুর শেয়ারও কিনলেন। তার মানে আপনি আপনার মূল অর্থ, ধরুন আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, এই টাকা আপনি কিছু অর্থ এখানে করলেন, কিছু এখানে, এই যে বিনিয়োগ করলেন, এই বিনিয়োগকে বলা হয় কি? এই বিনিয়োগকে বলা হয় পোর্টফোলিও। আমার বিনিয়োগকৃত অর্থ এক জায়গায় বিনিয়োগ না করে একাধিক জায়গায় বিনিয়োগকে আমরা কি বলি? পোর্টফোলিও বলা হয়। এই পোর্টফোলিও করার উদ্দেশ্য হচ্ছে কি? মূল উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি হ্রাস। মূল উদ্দেশ্য কি? ঝুঁকি হ্রাস বা ঝুঁকি কমানো। আর যদি অপশন হ্রাস না থাকে কি অ্যান্সার হবে? বন্টন। কি হবে? বন্টন। এখন আসতে পারে কোন ঝুঁকি কমানো হয়, এগুলো নোট করে রাখেন। কোন ঝুঁকি কমানো হয়? আমি পোর্টফোলিও করতেছি ঝুঁকি কমানোর জন্য, ঝুঁকি হ্রাস করার জন্য। কোন ঝুঁকি? অবশ্যই অ্যান্সার হবে কি আমাদের? কোম্পানি ঝুঁকি। কোন ঝুঁকি কমানো যায়? কোম্পানি ঝুঁকি। কোন ঝুঁকি? কোম্পানি ঝুঁকি। কোন ঝুঁকি? কোম্পানি ঝুঁকি। ক্লিয়ার সবাই? এটা আচ্ছা গেল এটা। অর্থ সমমূল্য নীতি, এত বুঝে নেই। অর্থ সমমূল্য মানে হচ্ছে আমাদের অর্থের মূল্যের দুইটা মূল্য, একটা হচ্ছে আমাদের কি? একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু, একটা হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু। এই দুই মূল্যের মধ্যে প্রেজেন্ট ভ্যালু অধিক গ্রহণযোগ্য, যদি সমান থাকে।
দুই মূল্যের মধ্যে কোনটা গ্রহণযোগ্য? দুই মূল্যের মধ্যে আমাদের প্রেজেন্ট ভ্যালু অধিক গ্রহণযোগ্য, প্রেজেন্ট ভ্যালুটাই গ্রহণযোগ্য, ঠিক আছে। বর্তমান মূল্য গ্রহণযোগ্য। কেন গ্রহণযোগ্য? অনেকগুলো কারণ আছে। বর্তমান ভোগকে প্রাধান্য দেওয়া, অনিশ্চয়তা পরিহার করা, ঠিক আছে, বিনিয়োগের সুযোগের জন্য, এবং মুদ্রাস্ফীতি, এবং কি মুদ্রাস্ফীতি। ক্লিয়ার এটা? আচ্ছা, অর্থ সময় মূল্য। এরপরে উপযুক্ত নীতি, এটা আমরা একটু আগে পড়ে আসছি। দেখেন, স্বল্প সময়ের জন্য অর্থের প্রয়োজন হলে স্বল্পমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হবে। অপেক্ষিত দীর্ঘ সময়ের জন্য অর্থের প্রয়োজন হলে দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করা লাগবে। এটাকে বলে খরচ হ্রাস পায়, মুনাফা পরিমাণ বৃদ্ধি পায়। এটা হচ্ছে আমাদের উপযুক্ত নীতি। আমরা যেটাকে বললাম, চলতি সম্পদ কিনতে হলে আমরা এই স্বল্পমেয়াদী উৎস থেকে সংগ্রহ করব। আর স্থায়ী সম্পদ কিনতে হলে কোন থেকে নিব? আমরা স্থায়ী সম্পদ কিনতে হলে আমরা কি দীর্ঘমেয়াদী উৎস থেকে সংগ্রহ করব। ক্লিয়ার সবাই এটা? এরপর আসেন অর্থায়নের লক্ষ্য, খুবই ইম্পর্টেন্ট। অর্থায়নের লক্ষ্য কয়টা? লক্ষ্য হচ্ছে কয়টা? লক্ষ্য দুইটা। কয়টি লক্ষ্য? দুটি লক্ষ্য। একটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ, একটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। একটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ, একটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। দেখেন, মুনাফা বৃদ্ধি করাকে দেখেন, মুনাফা সর্বাধিকরণ কোন মেয়াদী উদ্দেশ্য? মাথায় রাখবেন স্বল্পমেয়াদী। কোন মেয়াদী উদ্দেশ্য? নোট করে রাখেন, স্বল্পমেয়াদী। একটা প্রতিষ্ঠানের স্বল্প সময়ের জন্য বা স্বল্প মেয়াদের জন্য কোন লক্ষ্য হওয়া উচিত? একটা প্রতিষ্ঠানের স্বল্প সময়ের জন্য কোন লক্ষ্য হওয়া উচিত? মুনাফা সর্বাধিকরণ। কোন লক্ষ্য হওয়া উচিত? মুনাফা সর্বাধিকরণ লক্ষ্য হওয়া উচিত, ঠিক আছে। আর দীর্ঘ সময়ের জন্য কোনটা উচিত? দীর্ঘ সময়ের জন্য সম্পদ সর্বাধিকরণ হওয়া উচিত। দুটোর মধ্যে বেস্ট কোনটা? সম্পদ সর্বাধিকরণ। কোনটা? সম্পদ সর্বাধিকরণ। বুঝতে পারছেন? এই দেখেন, মুনাফা বৃদ্ধি করে, মুনাফা করাকে মুনাফা সর্বাধিকরণ বলা হয়। শুধু মুনাফা, এই যে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যা থাকে তাকে আমরা বলি মুনাফা। কি বলা হয়? মুনাফা বলা হয়। আচ্ছা, এটি ব্যবসা প্রতিষ্ঠানের সমাজের চাহিদা অনুযায়ী ব্যয় কমিয়ে গুণগত মানসম্পন্ন পণ্য বা সেবা প্রদান করে মুনাফা বৃদ্ধি করা। তাহলে মুনাফা বৃদ্ধির লক্ষ্য কোনটা? ব্যয়টা কমাবেন, গুণগত মান বৃদ্ধি করবেন, তাহলে কি হবে? মুনাফা বৃদ্ধি পাবে। এটা কোন মেয়াদের লক্ষ্য? এটা স্বল্পমেয়াদী। কোন মেয়াদের লক্ষ্য? এটা হচ্ছে স্বল্পমেয়াদী লক্ষ্য। কোন মেয়াদের লক্ষ্য? এটা স্বল্পমেয়াদী লক্ষ্য হচ্ছে মুনাফা সর্বাধিকরণ। আর এটা মূল কাজ কি? নিট আয় বৃদ্ধি। কি বৃদ্ধি? নিট আয় বৃদ্ধি। এই যে একটি কোম্পানি মুনাফা বলতে কি বুঝি আমরা? ইপিএস বুঝি। কি বুঝি হয়? ইপিএস। ইপিএস মানে কি? ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার। ইপিএস মানে কি? আর্নিং, পিতে হচ্ছে পার, পিইআর পার, এসতে হচ্ছে শেয়ার। বাংলা হচ্ছে কি? শেয়ার প্রতি আয়ের হার। শেয়ার প্রতি আয় বা আয়ের হার বৃদ্ধি। এই শেয়ার প্রতি আয় বৃদ্ধিকে আমরা কি বলবো? মুনাফা সর্বাধিকরণ বলবো। ইপিএস বৃদ্ধিকে আমরা মুনাফা সর্বাধিকরণ বলবো। কি? আর্নিং পার শেয়ারকে মুনাফা সর্বাধিকরণ বলবো। স্বল্পমেয়াদী বলে মুনাফা সর্বাধিকরণ বলবো, ঠিক আছে। আর এটা কি ধারণা? এটা অস্পষ্ট না। কি ধারণা? এটা অস্পষ্ট ধারণা। স্পষ্ট না। কেন অস্পষ্ট? কারণ এখানে অর্থের সময় মূল্য, ঝুঁকি, নগদ প্রবাহ কোনো কিছু বিবেচনা করা হয় না। এখানে অর্থের সময় মূল্য, নগদ প্রবাহ, ঝুঁকি কোনো কিছু বিবেচনা করা হয় না। এই জন্য এটা কি? এই জন্য হচ্ছে কোনটা? অস্পষ্ট ধারণা। এ শুধু কি বিবেচনা করা হয়? শুধু বিবেচনা করা হয় কোনটা? মুনাফা। কোনটা বিবেচনা করা? শুধু মুনাফা বিবেচনা করা হয়। শুধু কি বিবেচনা করা হয়? শুধু মুনাফা বিবেচনা করা হয়। যে কথাগুলো বললাম, যেগুলো লিখলাম, এগুলো থেকে আসবে, আসলে এর বাহির থেকে আসবে না, এগুলো থেকে আসবে। ক্লিয়ার? এরপর আসেন সম্পদ সর্বাধিকরণ কাকে বলে? এই যে সম্পদ কাকে বলা হয়? শেয়ার মূল্য বৃদ্ধি। কি বৃদ্ধি? শেয়ার মূল্য, শেয়ারের মূল্য বৃদ্ধি। শেয়ার প্রতি আয় না, শেয়ারের মূল্য, শেয়ারের দাম বৃদ্ধি, শেয়ারের দাম বৃদ্ধি, ঠিক আছে। এই যে শেয়ার হোল্ডারদের সম্পদ সর্বাধিকরণ পার্মের মূল উদ্দেশ্য। পার্মের মূল উদ্দেশ্য কোনটা বা লক্ষ্য কোনটা? এই যে কোনটা? আমাদের সম্পদ সর্বাধিকরণ। কোনটা আমাদের? সম্পদ সর্বাধিকরণ শেয়ার বা ফার্মের মূল লক্ষ্য বা উদ্দেশ্য, ঠিক আছে। এই যে মালিকদের সম্পদের পরিমাণ করা হয় শেয়ারের বর্তমান বাজার মূল্য দ্বারা। কি দ্বারা? শেয়ারের বর্তমান বাজার মূল্য। শেয়ারের বর্তমান বাজার মূল্য বৃদ্ধি অথবা সম্পদ বৃদ্ধি বা শেয়ারের মূল্য বৃদ্ধিকে কি বলা হয়? সম্পদ সর্বাধিকরণ বলা হয়। সম্পদ সর্বাধিকরণ বলা হয়। আসেন, সম্পদ সমান কি? আমাদের শেয়ার প্রতি শেয়ারের দাম, শেয়ারের সংখ্যা দ্বিগুণ করলে প্রতি শেয়ার পাওয়া যায়। দেখেন এখানে হচ্ছে এটা কি? এটা হচ্ছে কি? স্পষ্ট ধারণা। কি ধারণা? এটা স্পষ্ট ধারণা। স্পষ্ট ধারণা। কেন স্পষ্ট ধারণা? এখানে অর্থ সময় মূল্য বিবেচনা করা হয়, ঝুঁকি বিবেচনা করা হয়, নির্দিষ্টতা বিবেচনা করা হয়। আর ফার্মের জন্য মূল লক্ষ্য হওয়া উচিত কোনটা? সম্পদ সর্বাধিকরণ। কোনটা? সম্পদ সর্বাধিকরণ। আর এখানে বলতে কি বুঝি আমরা? শেয়ারের বর্তমান বাজার মূল্য বুঝি। কোনটা বুঝি আমরা? শেয়ারের বর্তমান বাজার মূল্য বৃদ্ধিকে বোঝানো হয়। এসএসসিতে কলেজ নিতে পারে নাই তাই। আচ্ছা ঠিক আছে। শামুম সাদিক,
এখানে পরে আমাদের পার্থক্য দেওয়া আছে, এটাকে আরো ডিটেলস বোঝার জন্য, কারণ এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। এই জন্য সম্পদ আর মুনাফাটাকে একটু ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? এখানে দেখেন, এটা হচ্ছে কি মুনাফাটা হচ্ছে কি স্পষ্ট ধারণা নয়, সম্পদটা হচ্ছে কি আমাদের এটা স্পষ্ট বা সুনির্দিষ্ট ধারণা। মুনাফা সর্বাধিকরণের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় স্বীকৃত হলো যৌথ মূলধনের ব্যবসায় স্বীকৃত নয়। বর্তমান বিশ্বে মুক্ত বাজার অর্থনীতিতে সম্পদ সর্বাধিকরণ সর্বদা স্বীকৃত, মানে সব জায়গায় এরা গ্রহণযোগ্য। এখানে অর্থ সময় মূল্য কি বিবেচনা করা হয় না, এখানে বিবেচনা করা হয়। ঝুঁকি বিবেচনা করা হয় না, বিবেচনা করা হয়। তারপর নগদ প্রবাহ বিবেচনা করা হয় না, বিবেচনা করা হয়, ঠিক আছে? আচ্ছা, মুনাফা সর্বাধিকরণে মুনাফা সংরক্ষণ বেশি জোর দেওয়া হয়, কোনটা? মুনাফাকে জোর দেওয়া হয়। আর এখানে কোনটা? এখানে শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদান ও সংরক্ষণ জোর দেওয়া হয়। কেবল মুনাফা উপর জোর দেওয়া হয়। আর এখানে কোনটা? দীর্ঘমেয়াদী মূল্য বৃদ্ধি জোর দেওয়া হয়। মুনাফা সর্বাধিকরণ সামাজিক কল্যাণ নিশ্চিত হয় না, এখানে সামাজিক কল্যাণ নিশ্চিত হয়। ক্লিয়ার সবাই? এটা বুঝে রাখবেন। আচ্ছা, ইম্পর্টেন্ট ফ্যাক্ট এই অধ্যায়ে আমাদের এগুলাই শেষ। এবং ফ্যাক্টগুলো কি দেখেন, ইম্পর্টেন্টগুলো মার্ক করে রাখবেন। এখানে অর্থায়নকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ভাগ করা হয়। পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, যেটা আমরা আলোচনা করছিলাম, ঠিক আছে? অর্থায়নের কার্যাবলী কয়টা? প্রধানত চারটি। কয়টা? চারটি। কি কি? তহবিল সংগ্রহ, মূলধন বাজেটিং, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, তহবিল বন্টন। এই চারটা আমরা পড়ায় আসছি। পয়েন্টগুলো মনে রাখা লাগবে, ঠিক আছে? পয়েন্টগুলো মনে রাখা লাগবে। ব্যবসায় তহবিল সংগ্রহ কাজ অর্থ সংগ্রহ কার্যাবলীর দায়িত্বে নিয়োজিত ব্যক্তিকে বলা হয় আর্থিক ব্যবস্থাপক। ব্যবসায় চলতি ব্যয় নির্বাহ করা হয় স্বল্পমেয়াদী উৎস থেকে, আর স্থায়ী ব্যয় নির্বাহ করা হয় কি দীর্ঘমেয়াদী উৎস থেকে। এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, আমরা দাগ মাইস্টার দিয়ে আসছিলাম, সবগুলো ইম্পর্টেন্ট। এখানে মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের বা মালিকদের মধ্যে বন্টন করা হয়, মানে ভাগ করে দেওয়া হয়। লাভ হয়েছে 100 কোটি, সেখান থেকে 50 কোটি টাকা ভাগ করে দিছে। যেটা ভাগ করে দিচ্ছে মালিককে তাকে বলা হয় কি? তাকে বলা হয় লভ্যাংশ বা ডিভিডেন্ড। কি বলা হয়? লভ্যাংশ বা ডিভিডেন্ড। আর যে অংশ ভবিষ্যৎ বিনিয়োগের জন্য বা ব্যবসা সম্প্রসারণের জন্য রেখে দেওয়া হয় তাকে বলা হয় সংরক্ষিত মুনাফা। কি বলা হয় তাকে বলা হয় সংরক্ষিত মুনাফা। এরপরে মুনাফা কত অংশ লভ্যাংশ আকারে বন্টন হবে, কত অংশ জমা করে রাখা হবে, তা ঠিক করাকে বলা হয় লভ্যাংশ নীতি। ঠিক আছে? এখানে সব ইম্পর্টেন্টগুলো দেওয়া আছে, ইম্পর্টেন্টগুলো দেখে রাখবেন। এখানে এগুলো ইম্পর্টেন্টগুলো। মুনাফা পুরোটাই লভ্যাংশ আকারে বন্টন করলে ভবিষ্যৎ বিনিয়োগের সুযোগ থাকে না, কারণ আপনি কোত্থেকে নেবেন? আবার টাকা সংগ্রহ করা লাগবে। আর যদি লভ্যাংশ প্রদান না করে রেখে দেওয়া হয় তাহলে কি শেয়ার মালিকরা অসন্তুষ্ট হবে। এই জন্য এই দুই মাঝে সমন্বয় সাধন করা হয়। কোম্পানিকে মুনাফা হতে সরকারকে কর প্রদান করতে হয়, যা কর্পোরেট ট্যাক্স নামে পরিচিত। কর্পোরেট ট্যাক্স দেখেন, প্রতিষ্ঠান থেকে যে ট্যাক্স দেয়, কোম্পানি প্রতিষ্ঠান থেকে যে ট্যাক্স দেয় তাকে বলে আমরা কর্পোরেট ট্যাক্স। আর কোম্পানির মালিক পার্সোনালি যে ট্যাক্স তাকে আমরা বলি ব্যক্তিগত কর। একটা হচ্ছে ব্যক্তিগত কর মালিক দেয়, আর কর্পোরেট ট্যাক্স কে দেয়? কোম্পানি দেয়। ঠিক আছে? যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে ট্যাক্স দুইবার দেওয়া লাগে, একবার হচ্ছে প্রতিষ্ঠান থেকে দেওয়া লাগবে আর মালিক দেওয়া লাগে। তো এই জন্য এটাকে বলা হয় দ্বৈত কর। কি বলা হয় এটাকে? দ্বৈত কর। প্রতিষ্ঠান থেকে একবার দেয়, আবার মালিক লাভ হলে মালিকের থেকে আবার দেওয়া লাগে, এটাকে বলা হয় দ্বৈত কর। কি কর বলা হয়? দ্বৈত কর বলা হয়। আচ্ছা, শেয়ার মালিকদের তাদের প্রাপ্ত লভ্যাংশের উপর বন্ড ও ঋণপত্র মালিকদের প্রাপ্ত সুদের উপর যে কর দিতে হয় তাকে ব্যক্তিগত কর বলা হয়। এরপর আসেন, অর্থনীতির দুটি পক্ষ আছে, একটা হচ্ছে ঘাটতি একক পক্ষ, একটা হচ্ছে উদ্বৃত্ত একক পক্ষ। ঠিক আছে? ঘাটতি একক যারা হচ্ছে কি, যারা উৎপাদন করে, যারা টাকা নেয়, তারা ঋণ নেয় তারা, আর যারা হচ্ছে কি সঞ্চয় করে তারা হচ্ছে কি উদ্বৃত্ত একক। ঝুঁকি এবং প্রত্যাশিত মুনাফা ধনাত্মকভাবে কি সম্পর্কিত। আর ঝুঁকি বেশি হলে প্রত্যাশিত মুনাফা বেশি হয়, কম হলে কম হয়। তারল্য মুনাফা নীতি হলো সময় নীতি, যা তারল্য মুনাফা নীতির মধ্যে উপযুক্ত সমন্বয়। এখানে কোন নীতি আমাদের? এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ। এটা হচ্ছে কি নেগেটিভ। ঠিক আছে? কোন দ্রব্য সম্পদ সিকিউরিটি বিক্রি করে কত দ্রুত নগদ অর্থ পাওয়া যায় তাকে আমরা কি বলি? তারল্য বলা। তাকে কি বলা হয়? তারল্য বলা হয়। একজন ব্যবসায়ী যদি শুধু এক ধরনের পণ্য ব্যবসা করে তাকে কি বলে আমরা? অধিক ঝুঁকি হয়। একক ঝুঁকি বা অধিক ঝুঁকি হয়। কোনো প্রকল্পের ঝুঁকি যত বেশি মুনাফা তত কি হবে? বেশি হবে। ঝুঁকি বেশি মুনাফা বেশি, ঝুঁকি কম মুনাফা কম। ঠিক আছে? দেখেন চলতি সম্পদ, দেখেন এখানে পরেরটা, চলতি সম্পদ বিনিয়োগ বৃদ্ধি পেলে তারল্য বৃদ্ধি পায়। ঠিক আছে? এটা খেয়াল রাখবেন, চলতি সম্পদ বৃদ্ধি পেলে তারল্য বৃদ্ধি পায়। এখান থেকে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, দুটি বিষয় অর্থায়ন লক্ষ্য হয়, একটা হচ্ছে মুনাফা, একটা হচ্ছে সম্পদ। এটা পড়াইছি। মুনাফা বৃদ্ধি করাকে মুনাফা বলা হয়, এগুলো মাত্র পড়াই আসছি, খেয়াল রাখবেন। ঠিক আছে?
শেয়ারের মূল্য তিনটি বিষয়ের উপর নির্ভর করে। শেয়ারের মূল্য, সম্পদটা, ঠিক আছে, মুনাফা উপার্জনের সময়, আয়ের বা নগদ প্রবাহের পরিমাণ এবং হচ্ছে ঝুঁকিটা। সম্পদ সর্বাধিকরণের নীতি, মুনাফা সর্বাধিকরণের দুর্বলতাগুলোকে দূর করা হয়। এই শেয়ার প্রতি আয় বৃদ্ধি মানে ইপিএস বৃদ্ধি, কই বৃদ্ধি? ইপিএস বৃদ্ধি, ঠিক আছে। সময় সর্বাধিকরণ বিবেচিত হয় না লভ্যাংশ সিদ্ধান্ত, আর এখানে হয় লভ্যাংশ। আমি এই পার্থক্য পড়াই আছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়টা শেষ। যেগুলো মার্ক করছি বা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে রাখবেন, যেগুলো মার্ক করা হয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে রাখবেন, ঠিক আছে। এরপরে উপস্থিত পাই 8 জন 10 জন দিয়ে শুরু করলাম, এখন আছেন 2 জন, মানে আমি একজন আর একজন আছে। বাহ, কি সুন্দর। আপনাদের সিরিয়াসনেস দেখে আসলে অবাক লাগে, আপনাদের সিরিয়াসনেস দেখে অবাক লাগে। আচ্ছা যাই হোক। আচ্ছা, আর্থিক বাজার থেকে কোশ্চেন আসতে পারে, কারণ এটা বেসিক জিনিস, এখান থেকে অনেক কোশ্চেন মাঝে মাঝে আসে, ঠিক আছে। কি কি আসবে বলে দিচ্ছি আমি। দেখেন, আর্থিক বাজার কাকে বলে? এমন একটি স্থান বা ব্যক্তি প্রতিষ্ঠানের সমাবেশ যেখানে স্বল্প ও, এটা ইম্পর্টেন্ট কিন্তু, যেখানে আমাদের স্বল্প ও দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদগুলো, যেমন নগদ, ঋণ, শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, বাণিজ্যিক পত্র, ট্রেজারি বিল, তার মানে মোট 2 ধরনের, একটা স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ যে বাজারে ক্রয় বিক্রয়, তাকে আমরা বলি কি? তাকে আমি বলি আর্থিক বাজার। কি বলা? তাকে আর্থিক বাজার বলা হয়। দেখেন, আর্থিক বাজার অর্থ ও আর্থিক সম্পদ লেনদেন করা হয়। আর্থিক বাজারের মাধ্যমে স্বল্প ও দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করা হয়। আর্থিক বাজারে শেয়ার, বন্ড, আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয়। এবং আর্থিক বাজারে ঘাটতি, যেমন হচ্ছে আমাদের কি উদ্বৃত্ত শ্রেণীর তহবিল ক্রয় বিক্রয় করা হয়। বুঝা গেছে এটা? আচ্ছা, এরপর আসেন, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আর্থিক বাজার আইনগত দিকের মধ্যে ইম্পর্টেন্ট লাইন আছে। একটা হচ্ছে এই যে কিছু নাম বলে, এই নামগুলো কারা? দেখেন, সিকিউরিটিজ ইস্যুয়ার, কারা ইস্যু করে? যে প্রতিষ্ঠান সিকিউরিটি মানে কি? শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, মানে আর্থিক সম্পদগুলোকে একসাথে সিকিউরিটিজ বলা হয়, যেটা আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা, সিকিউরিটি ইস্যু মানে কি? বিক্রি করে। ইস্যু মানে কি? ইস্যু মানে বিক্রয়। ইস্যু মানে কি? এখানে বিক্রয় বোঝানো হয়। বিক্রয় প্রতিষ্ঠান সিকিউরিটিজ ইস্যু হিসেবে পরিচিত, যেমন গ্রামীণ কোম্পানি, এগুলো ইস্যুয়ার বলা হয়। সিকিউরিটিজ কাকে বলে? প্রধান উপাদান হচ্ছে লেনদেন কিন্তু সিকিউরিটিজ, অর্থ বাজারের স্বল্পমেয়াদী সিকিউরিটিজ কোনগুলো? খুবই ইম্পর্টেন্ট, এই 2টা লাইন ইম্পর্টেন্ট খুবই। সিকিউরিটি 2 ধরনের আছে, এটা স্বল্পমেয়াদী মানে 1 বছরের কম সময়ের জন্য, এটা দীর্ঘমেয়াদী মানে হচ্ছে 5 থেকে 5 এর অধিক সময়ের জন্য। খুবই ইম্পর্টেন্ট। স্বল্পমেয়াদী কোনগুলা? ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র, ব্যাংক আজ্ঞাপত্র ইত্যাদি, এগুলো আসে। নিচের কোনটি স্বল্পমেয়াদী সিকিউরিটিজ, কোনটি স্বল্পমেয়াদী সিকিউরিটিজ, আবার নিচে কোনটি দীর্ঘমেয়াদী সিকিউরিটিজ। দীর্ঘমেয়াদী বলতে কত বছর কি বুঝি আমরা? 5 থেকে 5 এর অধিক সময় কি বুঝি। সাধারণ স্টক মানে সাধারণ শেয়ার, স্টক মানে শেয়ার, বন্ড মানে ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার ইত্যাদিকে লেনদেন করা হয়। বিনিয়োগকারী কারা? আর্থিক বাজার যারা বিভিন্ন সিকিউরিটিজ ক্রয় করে, সিকিউরিটিজ ক্রয় করে বিনিয়োগকারী। সিকিউরিটি ইস্যু বা বিক্রি করে কি? ইস্যুয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কাকে বলা হয়? এই যেসব প্রতিষ্ঠান বিনিয়োগ করা হয়, যেমন ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বীমা কোম্পানিগুলা। স্টক এক্সচেঞ্জ কাকে বলা হয়? দেখেন, এখানে অনেকগুলো ওয়ার্ড, এগুলো খেয়াল রাখেন একটু। স্টক এক্সচেঞ্জ যে সুসংগঠিত স্থান বা যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে ইস্যুকৃত সিকিউরিটিজ মানে ক্রয় বিক্রয় হয় উক্ত স্থান বা মাধ্যমকে স্টক এক্সচেঞ্জ বলা হয়। বাংলাদেশে 2টি স্টক এক্সচেঞ্জ আছে, এটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, এটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, মানে ডিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর হচ্ছে কি সিএসসি চিটাগং স্টক এক্সচেঞ্জ। কয়টা বাজার? 2টা স্টক এক্সচেঞ্জ। কয়টা স্টক এক্সচেঞ্জ? 2টা। ব্রোকার কাকে বলা হয়? এই যে সিকিউরিটিজ ক্রয় বিক্রয়, যে প্রতিষ্ঠান বিনিয়োগকারীর হয়ে সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করে, ব্রোকার অবশ্যই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মানে বিএসইসি কর্তৃক নিবন্ধিত হতে হবে। মানে এক কথায় যে শেয়ার ক্রয় বিক্রয় সাহায্য করে কমিশনের ভিত্তিতে, তাকে বলা হয় ব্রোকার। তাকে বলা হয় কি? ব্রোকার বলা হয়। ডিলার কাকে বলা হয়? এখানে ক্রয় বিক্রয় করে, ঠিক আছে, এরা ঝুঁকি গ্রহণ করে। কি করে? ঝুঁকি গ্রহণ করে। ব্রোকাররা ঝুঁকি গ্রহণ করে না, ডিলাররা কি করে? ঝুঁকি গ্রহণ করে। ডিলাররা কি করে? ডিলাররা ঝুঁকি গ্রহণ করে, ব্রোকাররা ঝুঁকি গ্রহণ করে। দুইটাই পণ্য মানে শেয়ার ক্রয় বিক্রয় সাহায্য করে, সাহায্য করে, কিন্তু ব্রোকাররা হচ্ছে কি ঝুঁকি গ্রহণ করে না, আর ডিলাররা ঝুঁকি গ্রহণ করে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মানে কি বলা হয় এটাকে? বিএসইসি, ঠিক আছে। বিএসইসি এটা হচ্ছে পুঁজি বা মূলধন বাজার। এই যে আমরা জানি এই যে বাজার, আর্থিক বাজারকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে আমাদের পুঁজি বা মূলধন বাজার, এটা কোনটা? দীর্ঘমেয়াদী সম্পদ যেখানে হয় তাকে আমরা বলি পুঁজি বা মূলধন বাজার। আর স্বল্পমেয়াদী সম্পদ যেখানে হয় তাকে আমরা বলি কি? তাকে আমরা বলি কি? অর্থ বাজার বা মুদ্রা বাজার। কি বাজার? অর্থ বাজার, মুদ্রা বাজার।
তাহলে এই যে পুঁজি বা মূলধন মানে দীর্ঘমেয়াদী, মানে কোন মেয়াদী? দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী বাজারের নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে কোনটা? বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঠিক আছে। ডিপোজিটরি কাকে বলা হয়? ইলেকট্রনিক উপায়ে কেন্দ্রীয়ভাবে সিকিউরিটি সংরক্ষণের ব্যবস্থাকে বলা ডিপোজিটরি। ইলেকট্রনিক উপায়ে সিকিউরিটি সংরক্ষণ করাকে বলা ডিপোজিটরি বলা হয়, ঠিক আছে। যে ব্যবস্থা সিকিউরিটিজ ক্রয় বিক্রয় স্থানান্তর করা হয় তাকে সিকিউরিটিজ বলা হয়। আর বাংলাদেশে এই কাজের দায়িত্বপ্রাপ্ত সেন্ট্রাল ডিপোজিটরি সিডিবিএল, ঠিক আছে। ডিপোজিটরি করে কি সিডিবিএল? ডিপোজিটরি আইন কত সালে? 1999 সালে, ঠিক আছে, কাজ করা হয়। সিডিবিএল কত? 1999। এটা খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখবেন। যেগুলো মার্ক করতে সেগুলো মাহিল, যেগুলো মার্ক করতে সেগুলো মার্ক করাগুলো খেয়াল রাখবেন, মার্ক করাগুলো, গোল করাগুলো যেগুলো বলতেছে ইম্পর্টেন্ট সেগুলো খেয়াল রাখবেন। এগুলো জাস্ট শিরিক করবেন। মার্সেল ব্যাংক আগে বলা হয়, খেয়াল রাখবেন। মার্সেল ব্যাংক হচ্ছে কোনটাই? যে আইসিবি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, ঠিক আছে। আইসিবি ত্রিপলে কনসোলিডেটেড, এই নাম খেয়াল রাখবেন। মার্সেল ব্যাংকে শুধু এটা খেয়াল রাখবেন। ক্রেডিট রেটিং কোম্পানি যে বিভিন্ন মৌলিক উপাদানের বিশ্লেষণ করে সিকিউরিটিজ রেটিং বা মান নির্ধারণ করে থাকে তাকে বলে ক্রেডিট রেটিং। বাংলাদেশে 8টি আছে। কয়টি আছে? 8টি। এর মধ্যে হচ্ছে কি CRAB, ক্রিসেল। ভয় পেয়ে গেছে। আপনার কি হয়েছে? চুপ করে আসেন, শরীরে কি লাগে? আচ্ছা দেখেন এখন, আচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট। আর্থিক বাজারকে আমরা বলছি দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের অর্থ বা মুদ্রা বাজার, এটাকে বলা হয় মানি মার্কেট। কি বলা হয়? ইংলিশে বলা হয় মানি মার্কেট, মানি মার্কেট, ঠিক আছে। আর মূলধন বা পুঁজি বাজারকে বলা হয় কি? বলা হয় ক্যাপিটাল মার্কেট। কি বলা হয়? এটাকে ক্যাপিটাল মার্কেট বলা হয়, ক্যাপিটাল মার্কেট। এটা হচ্ছে কোন মেয়াদি? স্বল্প মেয়াদি আর্থিক সম্পত্তি ক্রয় বিক্রয় হইলে বলা হয় অর্থ বা মুদ্রা বাজার। আর দীর্ঘমেয়াদী কোন মেয়াদি? দীর্ঘমেয়াদী হইলে বলি আমরা মূলধন বা আমাদের পুঁজি বাজার। ক্লিয়ার? অর্থ বাজার মুদ্রা বাজার বলতে আর্থিক বাজার সে অংশ বোঝায় যেখানে 1 বছর বা তার কম সময়ের মেয়াদি, মানে কি এক কথা স্বল্পমেয়াদী, এক কথা কি মেয়াদি? স্বল্পমেয়াদী সিকিউরিটি ক্রয় বিক্রয় হয়ে থাকে। এটাই মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। মুদ্রা বাজারের সদস্য হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। সদস্যকে বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান। মুদ্রা বাজার বিভিন্ন প্রকার। স্বল্পমেয়াদী, যে বললাম স্বল্পমেয়াদী সিকিউরিটি যেমন ট্রেজারি বিল, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ট্রেজারি বিল, ব্যাংক স্বীকৃতিপত্র, বাণিজ্যিক কাগজ, হস্তান্তরযোগ্য আমানত, ঠিক আছে, সার্টিফিকেট করা হয়। এটা এই খেয়াল রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা লাইনে বাদ দিবেন এখানে, খুবই ইম্পর্টেন্ট এটা। এরপর আসেন, এই যে হাতে এগুলো কি কি? এই যে ট্রেজারি বিল বা এটাকে টি বিল বলা হয়। কি বলা হয়? টি বিল বলা হয়। মুখস্থ করবেন এগুলা।
বাণিজ্যিক কাগজ বা কমার্শিয়াল পেপার, সিপি বলা হয় কমার্শিয়াল পেপার, ব্যাংক স্বীকৃতিপত্র বা ব্যাংক অ্যাকসেপ্টেন্স বলা হয়, হস্তান্তরযোগ্য আমার সার্টিফিকেট, নেগোশিয়েবল, CNCD বলা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে পূর্ণক্রয় চুক্তি, রিপার্সেস রেট বা রিপো রেট, রিপার্সেস বা পূর্ণক্রয় চুক্তি। এই 5টা খেয়াল রাখবেন হচ্ছে কি অর্থ বাজারের হাতিয়ার, এগুলো এমসিকিউতে আসে। অর্থ বাজার নিয়ন্ত্রণ করে কে? বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রণ করে কে? বাংলাদেশ ব্যাংক। কার্যাবলী লাগবে না আমাদের এখানে। আর্থিক বাজার, যে পুঁজি বা মূলধন বাজার, পুঁজি বাজার যে কথা, মূলধন বাজার এক কথা, ক্যাপিটাল বাজার এক কথা। এই যে 1 বছরের অধিক মেয়াদি তাকে বলা হয় পুঁজি মূলধন বাজার বলা হয়। এখানে আমাদের দেখবেন দীর্ঘমেয়াদী, কোন মেয়াদি? দীর্ঘমেয়াদী, ঠিক আছে। এখানে কি কি আছে? এখানে থাকে হচ্ছে যে ঋণপত্র, শেয়ার, বন্ড, এগুলাকে সম্পাদিত হয়, ঠিক আছে। পুঁজি বা মূলধন বাজারের কি কি আছে এখানে? সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, প্রতিজ্ঞাপত্র, বন্ড বা ডিবেঞ্চার, ঠিক আছে। প্রতিজ্ঞাপত্র মানে বন্ড অথবা ঋণপত্র বা ডিবেঞ্চার, এই 4টা, এই কয়টা? 4টা, এই 4টা খেয়াল রাখবেন, এই 4টা খেয়াল রাখবেন, ঠিক আছে। এই দুই বাজারের ব্যাখ্যা দেওয়া আছে। স্বল্পমেয়াদী মানে 1 বছরের কম, 1 বছরের অধিক মানে দীর্ঘমেয়াদ বোঝানো হয়। কোন মেয়াদ? দীর্ঘমেয়াদকে বোঝানো হয়। পক্ষসমূহ, প্রধান পক্ষ হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, প্রধান পক্ষকে বাণিজ্যিক ব্যাংক, খুবই ইম্পর্টেন্ট এটা। আর এখানে প্রধান পক্ষগুলো কে কে? বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বিনিয়োগকারী, মূলধন বাজার, এগুলো অংশ, ঠিক আছে। এখানে মুদ্রা বাজার লেনদেন করা হয়, ঋণ সিকিউরিটিজ, ঠিক আছে। এখানে মুদ্রা বাজার ইকুইটি মানে মালিকানা সত্ত্ব আর ঋণ হয়। শুধু এখানে কি ঋণটা হয়, এখানে শুধু ঋণটা হয়, এখানে দুইটা হয়। স্বল্পমেয়াদী 1 বছর পর্যন্ত, 1 বছর অধিক সময় বোঝানো হয়। এই বাজারে আর্থিক সম্পত্তি তার অধিক থাকে, এখানে থাকে না। এরপরে ঝুঁকি কম হয়, ঝুঁকি এখানে বেশি হয়। মুদ্রা বাজারের আকার ক্ষুদ্র হয়, বৃহৎ হয়, লেনদেন খরচ কম, লেনদেন খরচ বেশি হয়। বাংলাদেশ ব্যাংক, এখানে ইম্পর্টেন্স এটাই যে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণকে, নিয়ন্ত্রণ সংস্থা কোনটা? নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ কাজ করে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মানে কি? BSEC, এটা নিয়ন্ত্রণের কাজ করে। এখানে কি কি আছে? হাতিয়ার, ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র, ব্যাংক স্বীকৃতিপত্র, হস্তান্তর আমার সার্টিফিকেট, পূর্ণক্রয় চুক্তি। আর এখানে করা সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, প্রতিজ্ঞাপত্র আর ঋণপত্র মানে বন্ড বা ডিবেঞ্চার, বন্ড ও ডিবেঞ্চার। ক্লিয়ার এটা? এই পার্থক্যটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে আসেন মূলধন বাজারের ক্ষেত্রে আমরা একটু আগে বললাম, এখানে দুইটা বাজার আছে, ঢাকা আর চট্টগ্রাম। ঢাকা কি? চট্টগ্রাম। এখানে আরেকটা এসে প্রাথমিক বাজার, এখান থেকে কোশ্চেন আসে। প্রাথমিক বাজার, মাধ্যমিক বাজার আর ওভার দ্য কাউন্টার, এই 3টে থেকে কোশ্চেন আসে। এখানে এটা একটু ভালো মতো পড়বেন, এটা একটু ভালো মতো পড়বেন। কোনো সিকিউরিটি ইস্যু করার ক্ষেত্রে ইস্যুয়ার মানে বিনিয়োগ মানে হচ্ছে কি মালিক, যে বাজারের প্রাথমিক বিক্রয় প্রস্তাব মানে আইপিও, এটা আইপিওর পুনরূপ কি আসে? ইনিশিয়াল পাবলিক অফারিং। বাংলা হচ্ছে কি প্রাথমিক বিক্রয় প্রস্তাব বা গণপ্রস্তাব প্রদান করে, সেই বাজারকে প্রাথমিক বাজার বলা হয়। প্রাথমিক বাজারে সিকিউরিটি ইস্যুকারী কোম্পানির সাথে বিনিয়োগকারীর, এই যে কার সাথে? ইস্যুকারী কোম্পানির সাথে বিনিয়োগকারীর কি হয়? লেনদেন হয়। আর মাধ্যমিক বাজার কোনটাকে বলা হয়? প্রাথমিক বাজারে বিনিয়োগ করে জিনিসগুলো, দেখেন প্রাথমিক বাজারে বিনিয়োগ করে জিনিসগুলো যখন বিনিয়োগকারী থেকে বিনিয়োগকারী কিনে, বিনিয়োগকারী থেকে বিনিয়োগকারী যখন কিনে, তাকে আমরা বলি মাধ্যমিক বাজার। কার থেকে? বিনিয়োগকারী থেকে বিনিয়োগকারী কিনলে তাকে বলা হয় মাধ্যমিক বাজার। এই যে প্রাথমিক বাজার থেকে যে প্রথম বিনিয়োগকারী কিনছে তার থেকে সিকিউরিটি বিক্রিকৃত অর্থ ইস্যুয়ার কোম্পানি পেয়ে থাকে, ঠিক আছে। প্রাথমিক বাজার ইস্যুকৃত সিকিউরিটি যখন বিনিয়োগকারীদের মধ্যে লেনদেন হয় মানে একজন বিনিয়োগকারী থেকে আরেকজন বিনিয়োগকারী, আরেকজন থেকে আরেকজন কিনে হয়, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি মাধ্যমিক বাজার। কি বলা হয়? মাধ্যমিক বাজার বলা হয়। আর ওভার দ্য কাউন্টার মানে ওটিসি মানে হচ্ছে ওভার দ্য কাউন্টার। এই যে বাজারে অতালিকাভুক্ত, খেয়াল রাখবেন, অতালিকাভুক্ত কোম্পানি সিকিউরিটি ক্রয় বিক্রি করে। অতালিকাভুক্ত কোম্পানি সিকিউরিটি ক্রয় বিক্রি বলা হয় কি? ওভার দ্য কাউন্টার বা ওটিসি মার্কেটে ডিলারের মাধ্যমে কি করা হয়? কোম্পানি ক্রয় বিক্রি করা হয়। এটা খেয়াল রাখবেন। প্রাথমিক মাধ্যমিক পার্থক্য আছে, পড়ে রাখবেন। বন্ড বাজার দেখেন, শেয়ার বাজার ছাড়াও মূলধন বাজারের অন্যতম একটা অংশ আছে বন্ড বাজার, যে বাজারে দীর্ঘমেয়াদী ঋণ সিকিউরিটি হয় তাকে বন্ড বলে। বন্ড দুই ধরনের, বন্ড আর ডিবেঞ্চার। জামানত যুক্ত হলে বন্ড, জামানত ছাড়া হলে কি? ডিবেঞ্চার। 1 বছর থেকে শুরু করে কত? 40 বছর পর্যন্ত হয়ে থাকে। বন্ড বাজার দুই ধরনের, সরকারি বন্ড, কর্পোরেট বন্ড। সরকারি বন্ড মানে সরকার ঋণ নিলে সরকারি বন্ড বলা হয়, আর কোম্পানি ঋণ নিলে বলা হয় কি? কর্পোরেট বন্ড। কি বলা হয়? কর্পোরেট বন্ড বলা হয়। নিয়ন্ত্রণ সংস্থা, এই যে আসেন দেখেন, বাংলাদেশ ব্যাংক হচ্ছে কি? মুদ্রা বা অর্থ বাজার নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, অর্থ বাজার নিয়ন্ত্রণ করে।
তারপরে বাংলাদেশ করে কোনটা? মূলধন বাজার। কোনটা করে? মূলধন বাজারকে বলে, মূলধন বাজারকে নিয়ন্ত্রণ করে। সকল বীমা কোম্পানিকে নিয়ন্ত্রণ করে বীমা উন্নয়ন কর্তৃপক্ষ। আর ক্ষুদ্র ঋণ মাইক্রো ক্রেডিটকে নিয়ন্ত্রণ করে কোনটা? ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ। এই চারটা, ঠিক আছে? হ্যাঁ হয় তানবীর, হয় দুটো হইতে পারে। এই যেগুলো জানেন আপনারা, অংশীদারের আইন 1932 পূর্বে 1872 সালের ভারতীয় আইনের আওতায় অংশীদারি ব্যবসা পরিচালিত হতো। আর 1890 সালের পূর্বে সর্বপ্রথম ব্রিটেনে আলাদাভাবে স্বতন্ত্র অংশীদারি ব্যবসা প্রচলিত হয়। এই তিনটে সাল খেয়াল রাখবেন এখান থেকে। বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন 1947 সাল। কত সাল? 47 সাল, ঠিক আছে? আচ্ছা, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ 1969। কত সালে? 1969 সাল। এটা খেয়াল রাখবে, শুধু সালগুলো খেয়াল রাখবেন, বিদ্যালয় লেখা লাগবে না। হস্তান্তরযোগ্য দলিল আইন কত? 1881। কত সালে? 1881 সাল। কত সাল? 1881 সাল। ক্লিয়ার এটা? ব্যাংক কোম্পানি আইন 1991। কত সাল? 1991 সাল। কত সাল? 91 সাল। আর্থিক প্রতিষ্ঠান আইন 1993 সাল। শুধু সালগুলো খেয়াল রাখবেন। কোম্পানি আইন কত? কোম্পানি আইন 94 আগে কোনটা ছিল? 13 সালটা ছিল। কত ছিল? 13 সালটা ছিল। মানি লন্ডারিং আইন 2002। কত সালে? 2002 সালের, ঠিক আছে? আর বর্তমানে 12 সালে আবার কি সংশোধন হয়েছে, ঠিক আছে? বিমা আইন 2010। বিমা কত? 2010 সাল। বিমা কত সাল? 2010 সাল। 10 সালের পূর্বে কত? 1938 সালের বিমা আইন ছিল, ঠিক আছে? বাংলাদেশে বিমা দুই ধরনের, একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স মানে জীবন বিমা, একটা হচ্ছে সাধারণ বিমা। সম্পত্তি বিমা হচ্ছে সাধারণ বিমা, জীবন বিমা হচ্ছে জীবন বিমা। এরপরে ইম্পর্টেন্ট প্যাকগুলো যা পড়াইছে এখানে, ইম্পর্টেন্টগুলো এটা খেয়াল রাখবেন যে আর্থিক বাজারে যে অংশে স্বল্পমেয়াদী মানে 1 থেকে কম বছর তাকে আমরা কি? তাকে বলে আমরা আর্থ বাজার, মুদ্রা বাজার বা মানি মার্কেট বলা হয়। আর মূলধন বাজার আগে বলা হয়। এই যে ইম্পর্টেন্টগুলো দেখা আছে। সরকারি ট্রেজারি বিলের প্রধান সরকারে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক পত্র হলো স্বল্পমেয়াদী জামানতবিহীন অঙ্গীকারপত্র। বাণিজ্যিক পত্র বাজার ইস্যু করা হয় স্বল্পমেয়াদী অর্থায়ন করতে বৃহৎ নাম করা কোম্পানি। এটাকে বলা হয় ব্লু চিপ। কি বলা হয় এটাকে বলা হয় ব্লু চিপ কোম্পানি, ঠিক আছে? বাণিজ্যিক পত্রের মেয়াদ 3 মাস থেকে 270 দিন। তার মানে হচ্ছে 90 দিন থেকে 270 দিন, বা 3 মাস থেকে 9 মাস, ঠিক আছে? 9 মাস। বাণিজ্যিক পত্র নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে বা বার্তায় বিক্রি করা হয়। বাণিজ্যিক পত্র বিক্রি করা হয় সরাসরি বা ডিলারের মাধ্যমে, ঠিক আছে? আর বাণিজ্যিক পত্রের ক্রেতা হলো বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক। এরপরে যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের স্বল্পমেয়াদী অর্থায়নে হচ্ছে ব্যাংক স্বীকৃতিপত্র। ব্যাংক স্বীকৃতিপত্রের মেয়াদ 30 দিন থেকে 180 দিন। ব্যাংক স্বীকৃতিপত্র কি কম দামে বার্তা করা হয়। স্বল্পমেয়াদী সিকিউরিটি হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত ট্রেজারি বিল। সবচেয়ে কোনটা? ট্রেজারি বিল। পূর্ণকাল চুক্তি যখন 1 দিন বা কম সময়ের জন্য হয়। এই যে ব্যাংকের থেকে 1 দিনের জন্য টাকা নেই, 6 ঘন্টার জন্য টাকা নেই, তাকে আমরা বলি কি? ওভারনাইট রিপো। আর পূর্ণকাল চুক্তি যখন দীর্ঘ সময়ের জন্য, তাকে আমরা বলি টার্ম রিপো। 1 দিন কম সময় হলে ওভারনাইট রিপো, আর এর থেকে কম হলে কি? টার্ম রিপো বলা হয়, ঠিক আছে? সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডের মধ্যে রয়েছে 5 বছর, 10, 15, 20 বছর মেয়াদী ট্রেজারি বন্ড। মুদ্রা বাজারে ঝুঁকি মুদ্রা বাজার চেয়ে কম হয়, কারণ কম সময়ের জন্য। দীর্ঘমেয়াদে দেউলিয়ত্ব ঝুঁকি বেশি থাকে। মূলধন বাজারে মুদ্রা বাজারে লেনদেন খরচ তুলনামূলক কম হয়ে থাকে। এরপরে এখানে সংস্থা যেগুলো আছে মুদ্রা বাজারের শেষে ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এগুলো বাদ দিবেন, এগুলো অবশ্যই পড়বেন। মুদ্রা বাজারের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক, এগুলো যেগুলো আছে এগুলো আমি পড়াইছি, খেয়াল রাখবেন, ঠিক আছে? অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়লে সূচক বাড়ে, শেয়ারের দাম কমলে সূচক কমে। দাম বাড়লে সূচক বাড়ে, দাম কমলে কি? সূচক কমে, ঠিক আছে? এই জিনিসগুলো এখানে আছে। সবাই কি বুঝতে পারছেন না? পারেন নাই? ইম্পর্টেন্ট প্যাকগুলো অবশ্যই পড়বেন, এবং যেগুলো মার্ক করে রাখছি সেগুলো পড়বেন। এই দুই অধ্যায় থেকে কোশ্চেন পাইতে পারেন একটা। মানে আজকের ক্লাস থেকে একটা পাবেন, একটা, ঠিক আছে? আপনারা কি ক্লাস ফিটনেস ক্লাস চাচ্ছেন না এখন নাকি? বলুন তো, আপনারা কি এই ফিটনেস ক্লাস কি আপনাদের করার ইচ্ছা নাই? আট থেকে 10 জন ছিলেন, সেখানে এখন আছেন 2 জন, 1 জন, মানে 2 জনের মধ্যে আমি 1 জন। তানবীর শুধু মনে হয় ছিলেন শেষে, আর মাহিল ছিলেন, আবার বের হয়ে গেছেন।
আজকের মতো এখানে বিদায়। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।